আমার এখন ভালো লাগছে, একটু রোদে বসে থাকবো। আমি একা একা থাকবো নাকি? একটা উপন্যাস পড়ে শোনাও, আর আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। মেহবিন একটা উপন্যাসে মুখরের সামনে আধা শোয়া হয়ে এক হাত দিয়ে মুখরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আরেক হাত দিয়ে উপন্যাসের বইটা ধরে গল্প শোনাতে লাগলো। মুখরও চোখ বুঝে প্রিয়সীর কণ্ঠে উপন্যাস মনোযোগ দিয়ে শুনতে লাগলো। একটা সময় মুখর ঘুমিয়ে গেল। তা দেখেই মেহবিন ভালো করে কম্বল টেনে দিল, উপন্যাসের বইটা রাখলো। তখনই মুখর ওর কোমর জড়িয়ে ধরলো। মেহবিন কিছুই বলল না, ও মুখরকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর মুখরকে ছাড়িয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রান্না করতে হবে। ও ফ্রিজ থেকে মাছ মাংস বের করলো। তারপর নিজের মন মতো রান্না করতে লাগলো। রান্না শেষ করে গোসল করে আসলো। এখন ওর ফ্রেশ ফিল হচ্ছে, জ্বরটা বোধহয় আর আসবে না। তখনই মুখরের ফোনটা বেজে উঠল। মুখরের বাবা ফোন দিয়েছে। মুখরকে ডাকলো কিন্তু উঠলই না, তাই নিজেই ফোন রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহবিন, তুমি? মুখর ঠিক আছে তো? আর ও কি তোমার কাছে আসে? হ্যাঁ বাবা, উনি আমার কাছেই আছে, আর ঠিকই আছে। আলহামদুলিল্লাহ। সকালে শুনলাম ওর গাড়িটা রাস্তায় এমনই পড়ে আছে, আর ও বাসায়ও ফেরেনি বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের কোনো কারণ নেই বাবা, উনি ঠিক আছেন, শুধু মাথায় আর হাতে হালকা চোট পেয়েছেন। ওনার উপর কিছু গুন্ডারা অ্যাটাক করলে উনি তাদের উপর গুলি ছুড়ে গুলি শেষ হলে উনি পালিয়ে এই এলাকায় আসেন। রাতও বেশ, ওনারও শরীরে তেমন শক্তি ছিল না, তাই আমার বাড়িতেই চলে আসেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। এখন কেমন লাগছে মুখর? ও কি করছে? উনি ঘুমাচ্ছে তো, তাই ফোনটা আমি ধরলাম। ও আচ্ছা। তখন ওপাশ থেকে কেউ বলল, আমি কথা বলবো, আমার কাছে ফোনটা দাও। মেহবিন বুঝতে পারলো এটা মুখরের মায়ের গলা। তিনি ফোন নিতেই মেহবিন সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন মা? ওয়ালাইকুম আসসালাম। ছেলের এই খবর শুনে আর কত ভালো থাকবো মেহুমা। মুখর এখন কেমন আছে মেহুমা? বেশি আঘাত পায়নি তো? আরে রিল্যাক্স, তেমন কিছুই হয়নি, শুধু হালকা চোট পেয়েছে, এখন ঠিক আছে। আপনার ছেলে তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, উনি উঠলেই আপনাকে ফোন দিতে বলবো। ঠিক আছে, এই নাও, নাফিয়া তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মিহু। তোমার ভাইয়া ঠিক আছে আপু, চিন্তা করে না। তোমার কাছে যেহেতু আছে তাহলে চিন্তা কিসের? আমি তোমার সাথে কথা বলবো বলেই ফোনটা নিয়েছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিশেষ করে আমি তো একদম ভালো আছি, তোমাদেরকে এভাবে একা রেখে। ওহো আপু, এসব কথা ছাড়ো তো, এতে না তোমার হাত আছে না আমাদের, তাই এসব কথা একবারও বলবে না। এখন বলো, বাবা বাড়িতে নাকি তোমরা দুজন বাবার অফিসে? আমারই অফিসে। বাবা তো কিছু বলবেই না, মা কিভাবে যেন জেনে গেছে ভাইয়ার কিছু হয়েছে, বাস শুনেই দৌড় বাবার অফিসে। মায়েরা এরকমই বোধ হয়, সন্তানের একটু আঘাতে তাদের সহ্য হয় না। বলেই দেখলো মুখর ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে মেহবিন বলল, উনি উঠে পড়েছে না, কথা বলো। মেহবিন ফোনটা মুখরকে দিয়ে রান্নাঘরে চলে গেল। তখন মুখর ফোনটা নিয়ে বলল, শুক্রিয়া নাভি। শুক্রিয়া কিসের জন্য ভাইয়া? মেহুকে জিজ্ঞেস করার জন্য সে কেমন আছে। হ্যাঁ, তুই জানিস মেহুর না 2 দিন ধরে জ্বর। আমিও জানতাম না, এই বাড়িতে এসে জানলাম। কাল ওই অবস্থায় এই বাড়িতে আসার পর কতটা উগ্রীব হয়ে আমার সেবা করেছিল, কি বলবো তোকে। তখনও জানতাম না ওর জ্বর। রাতে আমার সেবা করতে করতেই আমার মাথার কাছে ঘুমিয়ে পড়েছিল। রাতে শিপে ও কাঁপছিল, ওকে ডেকে আমার পাশে শুয়েছিলাম। সকালে উঠে আমার যা যা প্রয়োজন সব করলো। আর আজ তেমন জ্বরও নেই। তবুও জ্বর থেকে উঠে কি কারো ভালো লাগে বল? আমি জানি আমি ঘুমানোর পর ঠিকই দুপুরে রান্না করেছে, কিন্তু একটা তু শব্দ করেনি। মাকে কিন্তু ঠিকই জিজ্ঞেস করলো যে সে কেমন আছে, কিন্তু মা ছেলের চিন্তায় তাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছে যে সে কেমন আছে। যদিও মা মেহুকে ভালোবাসে সেটা জানি, কিন্তু আজ কেন যে নিজেকে খুব অসহায় লাগছে। তুই যখন ওকে জিজ্ঞেস করি না, তখন আমার অসহায়ত্ব বোধ একটু কমলো। আগে নয় মেয়েটার কেউ ছিল না, এখন তো আমরা আছি। তবুও মেয়েটার কোনো অভিযোগ নেই আমাদের প্রতি। ফোনটা লাউড স্পিকারেই ছিল। মুখরের মা বাবার মুখরের কথা শুনে ওনাদের চোখ ছলছল করিয়ে উঠল, সাথে নাফিয়ারও। তখন মেহবিন এলো বালতিতে পানি নিয়ে আর বলল, কথা বলা হয়েছে আপনার? এখনো বিছানা ছাড়েনি? হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বাড়ছি। ওষুধও তো আছে। মায়ের সাথে কথা বলেছেন? মুখর মেহবিনের কথা শুনেই বলল, এই নাভি, মায়ের কাছে দে।
মেহবিন ওকে রেখে আবার চলে গেল। মুখরের মা ফোন নিয়ে বলল, মুখর, আমি বোধহয় একজন ভালো মা হতে পারিনি, বল তাই না? তখন মুখর বলল, কি আজে বাজে বকছো? তুমি ভালো না মা, তুমি বেস্ট মা। আমার কথায় মন খারাপ করো না, ওটা এমনি বলেছি। তুমি তো বেস্ট মা বলো, তাই ছেলের কথা শুনে পুরো দুনিয়া ভুলে গেছো। এখন আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। আরো কিছুক্ষণ বাবা মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিল। ততক্ষণেই মেহবিন সব খাবার নিয়ে এসেছে। মুখরকে ফ্রেশ হতে সাহায্য করলো, তারপর ভাত মাখিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। মুখর হেসে বলল, নিঃসন্দেহে তুমি একজন উত্তম স্ত্রী বিহঙ্গিনী। আপনার মুখে মিহু ডাকটা খারাপ না কাব্য। তোমার যেভাবে কাপড় রাখতে ভালো লাগে, তেমনই আমারও বিহঙ্গিনী রাখতেই ভালো লাগে। ভালো। এখন চুপ করে শুয়ে থাকুন। আমি কোনো আইসিউর পেশেন্ট না যে সবসময় আমাকে শুয়ে থাকতে হবে। তা না থাকলেন অসুস্থ তো। তাছাড়া আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে চাইলেও বেরোতে পারবেন না। মুখর তার কিছুক্ষণ পর এক বায়না করলো, সে গোসল করবে, কিন্তু এখন তো ব্যান্ডেজ ভেজাতে পারবে না। মুখরের জোড়াজুড়িতে ও বালতিটি ভরে পানি এনে ওর শরীরে মুছিয়ে দিল, তারপর গেঞ্জি খুলতে বলল। তুমি আবার আমাকে খালি গায়ে থাকতে বলছো? মেহবিন একটা হুডি এনে মুখরের সামনে ধরে বলল, আপনার এটা আমার কাছেই ছিল। ও আচ্ছা, তাই তো বলি, এটা কোথায় গেল? মেহবিন ওকে হুডিটা পরিয়ে দিল। সারাদিন এভাবেই গেল। রাত 11টা। মুখর এখন চলে যাবে। দিনের বেলায় তো আর এই বাড়ি থেকে বের হতে পারবে না, কখন কি হয়। তাছাড়া এই বাড়িতে থাকাটাও সেফ নয়, যে কোনো সময় কেউ দেখে ফেলতে পারে। তাই ও ডিসাইড করেছে চলে যাবে। গাড়ি নিয়ে কেউ পাকা রাস্তায় মুখরের জন্য অপেক্ষা করছে, সেটাই করেই সে বাড়ি যাবে। হুট করেই মেহবিন বলল, আপনার আজ যাওয়ার কি দরকার ছিল? আর একটা দিন এখানে থাকতে পারতেন তো। দরকার ছিল তাই যাচ্ছি। এখন তো আপনি সুস্থ না, আর একটা দিন থাকুন না, আমার একটু অসুবিধা হবে না। সরি বিয়ঙ্কিনী, তোমার কথাটা আজ রাখতে পারলাম না। তুমি টেনশন করো না, অসুস্থতার জন্য আজ আমাকে ছুটি দিয়েছেন। একেবারে বাড়ি যাব, সামনের সপ্তাহে আবারও আসবো। ও তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, শুক্রবার নাফিয়াকে দেখতে আসবে। ও আচ্ছা, আমিও শুক্রবার কাছে ঢাকায় যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি। নিজের খেয়াল রেখো ওকে, আর সাবধানে থেকো। বাসায় গিয়ে কল করবেন, সাবধানে যাবেন। আমি অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। মুখর বেরিয়ে গেল। মেহবিন বারান্দা থেকে দেখলো, তারপর রুমে চলে গেল আর মুখরের ফোনের অপেক্ষা করতে লাগলো। কয়েক ঘন্টা বাদেই মুখর জানালো সে সেফলি পৌঁছে গেছে। মেহবিন নিশ্চিন্ত ঘুমিয়ে পড়ল। অসুস্থতার জন্য 3 দিন ছুটি নিয়েছিল সে। কাল আবার হাসপাতালে যেতে হবে। পরদিন থেকেই মেহবিনের জীবন নর্মাল দিনের মতোই শুরু হলো। ফজরের নামাজ, নাস্তা বানানো, তাজেলকে পড়ানো, নাস্তা করে রেডি হয়ে হাসপাতালে যাওয়া। তাজেল অবশ্য মুখরের কথা জিজ্ঞেস করেছিল, মেহবিন বলেছে চলে গেছে। দুপুরের দিকে মেহবিনের হাসপাতালে একটা পার্সেল আসে। মেহবিন পার্সেলটা খুলতেই দেখতে পেল কতগুলো অর্কিড ফুল আর তার ওপরে একটা চিঠি। সে মুচকি হেসে চিঠিটা খুলতেই তাতে লেখা, অনাকাঙ্ক্ষিতভাবে কাব্যের বিহঙ্গিনীর সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আশেপাশে ফুল আর পরিস্থিতি ছিল না বলে দেওয়া হয়নি। তবে জানি এটা নিয়ে বিহঙ্গিনীর মনে একটু মন খারাপ কিংবা আক্ষেপ কোনোটাই নেই। এমনকি তার মাথাতেও নেই তার কাব্য তাকে ফুল দেয়নি। তবুও আমার কথা তো আমি রাখবই, তাই না? ফুলগুলো নিয়ে বসকে একটা হাসি দিও, সেটাই আমার প্রাপ্তি। ফুলের সাথেও একটা চিরকুট আছে। মেহবিন মুচকি হেসেই সেই চিঠিটা খুলল। সেটাতে লেখা, আমার প্রতিটা সাক্ষাতের ফুল তুমি, আমার বর্ষণের ফোঁটায় তুমি, আমার অসীম ভালোবাসায় তুমি, আমার বিশ্বাসে তুমি, আমার চাঁদ মাখা রাতের অনুভূতিতে তুমি, আমার একরাশ মায়া তুমি, আমার একাকী গহীন অনুভবে তুমি, আমার সচেতন মনে তুমি, আমার নির্ঘুম রাতের একাকী নিঃশ্বাসে তুমি, আমার তোমায় ভেবে বিষাদে তুমি, আমার হুট করে মুচকি আসার কারণ তুমি, আমার আবেগ মাখা চিঠিতে তুমি, আমার কবিতায় তুমি, আমার যত্নে তুমি, আমার প্রাপ্তিতে তুমি, আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। এরকম আবেগ মাখা চিরকুট দেখে কারোর মুখে কি হাসি না ফুটে থাকতে পারে? মেহবিন মুচকি হেসেই চিরকুটটা বারবার পড়তে লাগলো। এটা যে কতটা ভালো লাগার অনুভূতি তা বোঝানোর সম্ভবই নয়। দুপুরের খাবারের সময় শেখ শাহনওয়াজের ফোন এলো। সবই মেহবিনের অর্ধেক খাওয়ার হয়েছে। তার ফোন দেখেই খাওয়া ভাত দিয়ে মেহবিন ফোনটা নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখন হাসপাতালে? জি, হাসপাতালে। আপনি কি একটু এখন আমাদের বাড়িতে আসতে পারবেন? কেন, কারো কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আসলে রাইফা হুট করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে।
রাইফার কথা শুনে ও দাঁড়িয়ে পড়লো, কিন্তু কি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বসলো আর বলল, কি হয়েছে ওনার? অজ্ঞান হলো কিভাবে? আপনাদের বাড়িতে ডক্টর নূপুর থাকে, সে কোথায় গেছে? আসলে সে হাসপাতালে গেছে, আজ নেই। ওনার জ্ঞান কি ফিরেছে নাকি এখনো অজ্ঞান হয়ে আছে? এখনো জ্ঞান ফেরেনি, তাই তো আপনাকে ফোন করেছি। কখনো অজ্ঞান হয়েছে? প্রায় 10 মিনিট হবে। আপনি প্লিজ আসুন। মেবিন হাত ধুয়ে বলল, আসছি। এমনিতেও ও আজ তাড়াতাড়ি চলে যেত, আজ তেমন ভিড় নেই, তাই ওর সিনিয়র ডক্টর বলেছেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। মেবিন সিনিয়র ডক্টরকে বলে প্রয়োজনীয় সব নিয়ে বের হলো। আজ অনেক দিন পর আবুলের সাথে মেবিনের দেখা হলো। ও তাড়াতাড়ি করে রিকশায় উঠে বসলো। মেবিন জিজ্ঞেস করলো, কেমন আছেন আবুল ভাই? বাড়ির সকলে ভালো আছে? আফা, ভালো আছে। তোমার অনেকদিন পর দেখে ভালো লাগতাছে। তা কোনে যাইবা, বাড়ি নাকি? না, চেয়ারম্যান বাড়িতে যেতে হবে। ও বাড়ির বউ অজ্ঞান হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। আচ্ছা ভাবি আর ফতেমাকে তো পাঠিয়ে দিতে পারেন আমার বাড়িতে। আচ্ছা কমনি। তার কিছুক্ষণ পরেই মেহবিন চেয়ারম্যান বাড়িতেই চলে এলো। আবুল তো ভাড়া নেবেই না। মেহবিন জোর করে ওনাকে টাকাটা দিল। ও বাড়ির ভিতরে ঢুকলো। ও আসতেই শেখ শাহনওয়াজ ওকে নিয়ে রাইফার ঘরে নিয়ে গেলেন। সকলে ওখানেই আছে। রুমের ভেতর নিয়ে গিয়ে দেখলো রাইফা বিছানায়, এখনো জ্ঞান ফিরেইনি। ও গিয়ে চেক করলো, তারপর একটা ইঞ্জেকশন দিয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই। ইঞ্জেকশন পুশ করলাম, আর একটু পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। অতিরিক্ত টেনশনে আর দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গেছে। উনি বোধহয় ঠিকঠাকভাবে খাবার খান না। তখন মেহবিন বলল, একজনের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না, তাই এসব নিয়ে কথা না বলাই ভালো। আর টেনশন, এটা অনেক কারণেই হতে পারে। বিদেশ ঘুরছে বা এত বড় বাড়িতে থাকে, সবার সাথে থাকে বলে মনে জীবনে কোনো টেনশন আসবে না এরকম তো কোনো কথা নেই, তাই না? না হলে তো বড়লোকদের কোনো টেনশনই থাকতো না, বরং বড়লোকদের আরও টেনশন, আরও বেশি। শুধু মানুষ থাকলেই হবে না, মন খুলে কথা বলার জন্য তো মানুষ থাকতে হবে। কখনো কখনো অনেক ছোট কারণেও আমাদের অনেক টেনশন হয়। আজকাল টেনশন কোনো বড় ব্যাপার নয়। মেহবিনের কথা শুনেই সাইদা খানম চুপ মেরে গেলেন। তখনই রাইফার জ্ঞান ফিরল। ও সবার আগে মেহবিনের দিকেই তাকালো। মেহবিন জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে আমাকে আপনার? কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি? রাইফা বলল, আমি ঠিক আছি এখন। হুট করে চোখে অন্ধকার দেখলাম, তারপর আর কিছু মনে নেই। মেহবিন শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল, ওনার জন্য কিছু পাতলা খাবার আনার ব্যবস্থা করুন, আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো আনানোর ব্যবস্থা করুন। মেহবিনের কথা শুনে আরিফা জামান আর শাহিদা খানম খাবার আনতে গেল। মেহবিন শেখ শাহনওয়াজকে জিজ্ঞেস করলো, ফুল কোথায়? ও তো ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, আর বাড়ির সকলে কোথায়? মিস্টার সাইদকে খবর দেওয়া হয়েছে? ও বলেছে এখন আসতে পারবে না, আর বাকি সবাই নিজেদের কাজে। মেয়েরা সবাই কলেজে গেছে। আপনি একটু রাইফার কাছে থাকুন, আমি গেলাম ওষুধ আনানোর ব্যবস্থা করি। শেখ শাহনওয়াজ চলে গেলেন। মেহবিন রাইফার দিকে তাকালো। রাইফা ওর তাকানো দেখেই মাথা নিচু করে নিল। হুট করেই মেহবিন বলল, সব থেকে হাসি খুশি থাকা মেয়েটা এমন ডিপ্রেশনে কিভাবে পড়ে গেল? মেহবিনের কথায় রাইফা মেহবিনের দিকে তাকালো আর বলল, আমার পার্সোনাল বিষয়ে আপনার কথা না বললেও চলবে। ওকে আপনার হাতের দাগ কিসের রাইফা আফনুর? মেহবিনের কথায় রাইফা হকচকিয়ে উঠল আর বলল, মানে? আপনার হাতে কারো আঙুলের গভীর দাগ দেখতে পেলাম, মনে হয় কেউ অনেক শক্ত করে ধরেছিল হাতটা, হয়তো অনেক ব্যথা। আপনার হাতে মারের দাগ কেন রাইফা আফনুর? এটা কিন্তু পার্সোনাল না, প্রফেশনাল অ্যাজ এ ডক্টর হিসেবে। মেহবিনের কথা শুনেই মেয়েটি থমকে গেল। মেহবিন হেসেই বলল, কি হলো বলুন না। আমার কোনো বিষয়ে আপনি কথা বলবেন না। আপনি শুধু একজন ডক্টর, আর কিছুই না। আমাকে পার্সোনাল কোনো প্রশ্ন করার অধিকার নেই আপনার। মেহবিন মুচকি হেসেই বলল, আপনি ঠিকই বলেছেন, আমি শুধু একটা ডক্টর। যাই হোক, আসি, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, একটা কথা, নিজের আপনজন বলে অন্যায় করলেও ছেড়ে দিবেন, এটা কিন্তু ঠিক না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেমনটা আগে করেছেন। বলেই মেহবিন বের হলো। বেরোতেই দেখলো মিশু চোখ কচলে কচলে হাঁটছে। তা দেখেই মেহবিন বলল, ফুল, ওভাবে হাঁটলে তো পড়ে যাবে। মেহবিনের এমন কথায় মিশু তাড়াতাড়ি করে হাত নামালো আর মেহবিনের দিকে তাকিয়ে বলল, আমি তো এখনো ঘুমিয়ে নি। তাহলে ফুল, তুমি এলে কোত্থেকে? তুমি তো আমার স্বপ্নে আসো।
তুমি সত্যি সত্যি এসেছো নাকি? মেহবিন এগিয়ে গিয়ে একটা চিমটি দিয়ে বলল। আমি তোমার সামনে সত্যি সত্যি এসেছি। মিশু হাত ডলতে ডলতে বলল, হ্যাঁ, তুমি তো দেখি সত্যি সত্যি এসেছো। মেহবিন মিশুর কাছে মিশুর সাথে কিছু সময় কাটিয়ে চলে গেল। শাহিদা খানম রাইফার ঘরে গিয়ে খাবারটা রেখে বলল। রাইফা কিছুই বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কিছুই ভালো লাগছে না। শাহিদা খানম চলে গেলেন। কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ ওষুধ এনে দিলেন। রাইফা হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল। আজ শুক্রবার, নাফিয়াকে দেখতে আসবে, কিন্তু বাড়িতে না, তারা একটা বড় রেস্টুরেন্টে দেখা করবে বলেছে। তা দেখেই মুখর বলল, আবার রেস্টুরেন্ট কেন? আমাদের বাড়িতে কি জায়গা কম আছে নাকি? তখন আছিয়া খানম বললেন, এত কথা বইল না নাতি, ছেলেরা যা বলছে তাই হইব। ভালোই ভালোই বিয়েটা হলেই হলো। তুমি না অসুস্থ? তোমার জার্নি করাটা একদম ঠিক না। তাই বইলা আমি যাবো না নাকি? আমি যাবো তো। পরে কিছু হলে কিন্তু আমরা দায়ী থাকবো না, বলে দিচ্ছি। আচ্ছা। সেদিন মুখর বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু আছিয়া খানমকে বলাই হয়নি মুখরের অসুস্থতার কথা। তিনি আবার একটুতেই হাইপার হয়ে যায়। মুখর অনেকটাই সুস্থ, কাল থেকে আবারও জয়েন করবে। সবাই দুপুরের দিকে বেরিয়ে পড়ল। রেস্টুরেন্টের রুমের মতো ওখানে একটা টেবিল বুক করেছে। ওখানে যেতেই দেখলেন ছেলেপক্ষ বসে আছে। নাফিয়া আজ সিম্পল গাউন পরেছে আর হিজাব বেঁধেছে। সে তার ভাইয়ের সাথেই চলছে। মুখরের সাথেই মুখরের মামার ফ্যামিলিও এসেছে, আর মামাতো বোনটা মুখরের সাথে চিপকানোর ধান্দায় আছে। মুখরের বাম পাশে নাফিয়া বসলো, আর ডান পাশে মুখরের মামাতো বোন ফারজানা। সবাই দেখে মুখর কিছু বলতেও পারল না, কিন্তু মনে মনে সে ভীষণ বিরক্ত। সবাই মিলে কথা বলতে লাগলো। হুট করেই ফারজানার হাতে পানির গ্লাস লেগে মুখরের উপর পড়ে গেল। ওর শার্ট ভিজে গেল। ও তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। ফারজানা টিস্যু নিয়ে মুখরের শার্ট মুছে দিতে লাগলো। মুখর ওকে সরিয়ে দেবে এমন সময় রুমের দরজা খুলে আগমন ঘটল বোরখা হিজাব পরিহিতা ডক্টর মেহবিন মুস্কানের। প্রথমে মুখরের ফ্যামিলি দেখে অবাক হলেও পরে মুখর আর ফারজানাকে দেখে ওভাবে দেখে আরও অবাক হলো। ও কোনো রিয়াকশন না দিয়ে সোজা হেঁটে ওদের পাশের টেবিলে বসে পড়ল। এমন একটা ভাব যেন ও মুখরের পরিবারকে চেনেই না। আছিয়া খানম সহ মুখরের পুরো পরিবার মেহবিনকে এখানে দেখে কিছুটা চমকে উঠল। সকলের দৃষ্টি মেহবিনের উপর, কিন্তু মেহবিনের দৃষ্টি তার ফোনে। মুখর ফারজানাকে সরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে আস্তে করে বলল, এগুলো কোন ধরনের অসভ্যতা? এরপর এরকম করবি তো ঠাটিয়ে দুটো লাগাবো, বিয়াদব। কথা শুনেই ফারজানা সরে এলো। তখন মুখর সবার উদ্দেশ্যে বলল, আপনারা নিজেদের মতো কথা বলুন, আমি আসছি। বলেই ওখান থেকে ওয়াশরুমে চলে গেল। মেহবিন আর চোখে সব দেখলো, কিন্তু ও রিয়াকশন দিল না। তখন একটা ওয়েটার এলো মেহবিনের কাছে। এসেই অর্ডার জানতে চাইলে মেহবিন সব অর্ডার দিয়ে বলল, আমার কিছু লোক আসবে, তারা আসলে তারপর সার্ভ করবেন। আপাতত একটা কফি দিন। ওকে ম্যাম, বলেই লোকটা চলে গেল। আছিয়া খানম কান উঠিয়ে সব শুনলেন। মেহবিনের কফি চলে এলে মেহবিন সেটা খেতে লাগলো। তখন মুখরদের টেবিলে ছেলে পক্ষর বাবা বল, ছেলেটা দেখতে শুনতেই খারাপ না, ভালোই আছে। তা দেখেই মাহবুব শাহরিয়ার বললেন, জি, আপনার ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। তখনই বাইরে কিছু বডিগার্ড রুমের বাইরে দাঁড়িয়ে পড়লো। আর দুজন লোককে, একজন মহিলা আর একজন পুরুষকে ওই রুম দিয়ে ঢোকাতে দেখা গেল। ওখানে একজনকে দেখেই মাহবুব শাহরিয়ার দাঁড়িয়ে পড়লেন। ওনার দেখা দেখি সকলেই দাঁড়ালেন, কারণ আগমনটা ছিল একজন মন্ত্রীর, মন্ত্রী মেহরাব চৌধুরীর। মেহবিন সেদিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। এখানে কমিশনার এর ফ্যামিলিকে দেখেই মন্ত্রী সাহেব অবাক হলেন। মাহফুজ শাহরিয়ার আর আছলাম শাহরিয়ার এগিয়ে গেলেন। হাজার হোক মন্ত্রী বলেই কথা, আর আছলাম শাহরিয়ারও সামনে নির্বাচন দাঁড়াবেন, একটু সম্মান প্রদর্শন তো করতেই হয়। মেহরাব চৌধুরী এগিয়ে এসে বললেন, এই কি সবাই দাঁড়িয়ে গেলেন কেন? বসুন। আজ আমি কোনো মন্ত্রী হিসেবে এখানে আসিনি, তাই সম্মান প্রদর্শন করতে হবে না। সকলেই বসলো। তখন মাহফুজ শাহরিয়ার সালাম দিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কমিশনার সাহেব। তো কমিশনার স্যার, এখানে পুরো পরিবারকে সময় দেওয়া হচ্ছে বুঝি? তেমনটাই আর কে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? জি, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের মতো সময় কাটান, আর প্লিজ আমায় দেখে অপ্রস্তুত হবেন না।
মন্ত্রী সাহেবও তার মিসেস সোজা মেহবিনের টেবিলেই গেল। মেহরাব চৌধুরী মেহবিনের পাশে আর তার মিসেস তার অপোজিটে বসে পড়ল। সেটা দেখে মুখরদের পরিবার পুরো শকড। মেহবিন এমনি কফি খেতে লাগলো যেন পৃথিবীতে কফি খাওয়া থেকে ইম্পর্টেন্ট কিছুই নেই। তা দেখে মেহরাব চৌধুরী বললেন, আই এম সরি মা, একটু লেট হয়ে এলো। এখানে আমার দোষ নেই, সব দোষ এই মহিলার। মেহবিন কিছুই বলল না। তখন মিসেস মেহরাব বললেন, মেহবিন এবারও কিচ্ছু বলল না। তখন মেহরাব চৌধুরী বললেন, এই কথা বলবি না? এতদিন পর দেখা। মেহবিন ঘড়ি দেখে বলল, 18 মিনিট 15 সেকেন্ড লেট তোমরা। এরপরেও তোমাদের সাথে কথা বলা উচিত আমার? আমি কিন্তু কিছু বলিনি, তোমরাই বলেছিলে আমার আগে তোমরা এখানে থাকবে, আর দেরি হলে আমার যা ইচ্ছা তাই করতে। সরি বললাম তো। শুধু সরি বললেই হলো? তা কি করলে আমার মায়ের রাগ ভাঙবে? কান ধরে সরি বললেই তো ধরছি। উনি কান ধরতে যাবে তার আগে মেহবিন ওনার হাত ধরলো আর বলল, কি করছো তুমি? তুমি একজন মন্ত্রী হয়ে পাবলিক প্লেসে কি করছো? তোমার সম্মান কোথায় তুমি জানো? পাবলিক প্লেসে কান ধরে রাগ ভাঙালে যে মানুষগুলো খুশি হয় আমি তাদের মধ্যে নই। তারা তো বিবেকহীন যে তাদের খুশির জন্য একজন মানুষ তার সম্মান বিসর্জন দেয়, এটা বুঝতে পারে না। বরং তারা অন্যরকম খুশি হয় তাদের প্রিয়জন সবার সামনে কান ধরে রাগ ভাঙাচ্ছে বলে। আমি রাগ করে নেই। মেহবিনের কথা শুনে মেহরাব চৌধুরী হাসলেন। সত্যি তো, এরকমটা কজন ভাবে। এদিকে মুখরদের টেবিলে সবাই অবাক অবাক চোখে ওদের টেবিলের দিকেই তাকিয়ে আছে। মেহরাব চৌধুরী হেসেই বললেন, সত্যি তো। তা তোমার গুণধর পুত্ররা আর পুত্রী কোথায়? তারা কি তোমার মতো মন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত নাকি? তখনই মেহবিনের থেকে দুজন ছেলে আর মেয়ে সরি সরি বলতে বলতে এগিয়ে এলো। মেয়েটা এসে সোজা মেহবিনের অপোজিটে তার মায়ের পাশে বসে পড়লো, আর ছেলেটা মেয়েটার পাশে। তখন মেহবিন বলল, কখন আসার কথা ছিল তোমাদের? আমার থেকে তোমাদের বাড়ি কাছে, তবুও তোমরা দেরি করছো। তখন মেয়েটা হেসে বলল, তাই তো দেখছি। তা আরেকজন কই? আমাদের ড্যাশিং রাজকুমার কই? তখন মুখরের সাথে এন্ট্রি হলো 10 বছরের এক বাচ্চার। সে এসেই বলল, মুখর এসে সব বলল আর মেহরাব চৌধুরীর সাথে কুশল বিনিময় করলো আর নিজেদের টেবিলে চলে গেল। এমন একটা ভাব সেও কাউকে চেনে না। এদিকে পাশে মন্ত্রীর পরিবার আছে বলে সবাই একটু অপ্রস্তুত হয়েই পড়েছে। মেহবিন ছেলেটাকে নিজের পাশের চেয়ারে বসালো। ওয়েটারকে ইশারা করলো খাবার দিয়ে যেতে। ওয়েটার খাবার সার্ভ করলো। তখন এইদিকে নাফিয়া আর ছেলেটাকে কথা বলতে পাঠানো হলো। ওরা ওখান থেকে বেরিয়ে টপ ফ্লোরে নেমে গেল। তখন নাফিয়া বলল, আমার কিছু বলার আছে। ছেলেটা মুচকি হেসেই বলল, না। মানে আমার সম্পর্ক সব জেনেও আপনি আমায় বিয়ে করতে রাজি? সব জেনে মানেও আমি যতটুকু জানি তাতে অসুবিধা নেই কোনো। তার মানে আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না? তেমন কি কোনো কারণ আছে যা এই বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ? নাফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিশ্চিত ছেলেটা তার সম্পর্কে কিচ্ছু জানে না। সে বলল, কয়েক বছর আগে আমি পেটে আঘাত পেয়েছিলাম। সেই আঘাতের ফলে আমার একটা সমস্যা তৈরি হয়। ডাক্তার বলেছে আমি নাকি কোনোদিন মা হতে পারবো না, কারণ মা হওয়ার চান্স শুধুমাত্র 2%। কথাটা শুনি ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে গেল। নাফিয়া দীর্ঘশ্বাস ফেলেই বলল, আমার যতটুকু মনে হয় আপনাদের পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু আপনি জানেন না এটা ভেবে অবাক হচ্ছি। তো এবার বলুন, আপনি রাজি আছেন কি আমাকে বিয়ে করতে? ছেলেটা বলল, একটা মানুষের জীবনে বিয়েটাই সব না। যদি বাবা ডাক না শুনতে পারি তাহলে বিয়ে করে লাভ কি? আপনার স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে আমি খুশি হয়েছি। তাহলে এবার এখান থেকে যাওয়া যাক। আপনি আপনার পরিবারকে আপনার মতামত জানিয়ে দিন। ছেলেটা নাফিয়াকে ফেলেই চলে গেল। ও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখন একটা ওয়েটার এসে ওকে একটা ফুল আর একটা চিরকুট দিল। ও জানতে চাইছে, ওয়েটার বলল বলা যাবে না। নাফিয়া ফুলটা নাকে ধরে তার সুবাস নিল, তারপর চিরকুট খুলল। পৃথিবীতেই কোনো কিছুই পারফেক্ট নয়। যদি হতো তাহলে এত সুন্দর চাঁদ হয়েও তার গায়ে দাগ থাকতো না। তাই কোনো কিছু নিয়ে আফসোস করবেন না। ভরসা রাখুন আপনার রবের প্রতি, শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ। চিরকুটটা পরেই অজান্তেই নাফিয়ার মুখে হাসি ফুটে উঠল। সে হেসেই ফুল আর চিরকুটটা ব্যাগে পরে মুখরদের কাছে চলে গেল। ওখানে গিয়ে দেখতে পেল ছেলেটা তার বাবা মায়ের সাথে আলাদা করে কথা বলছে অন্য জায়গায়। ও যেতেই মুখর বলল,
কি বলল? যা সবাই বলে। আমি কিন্তু বলেছিলাম আমার সম্পর্কে আগে থেকে বলে দিত। এখন এখানে এসে আমার জানা মতে বাবা বলেছে তাদের কোনো আপত্তি নেই, দেখি তো এখানে আসা হয়েছে। জানি না, আমি কিছু জানতেও চাই না। এখন আমি কফি খাবো, অর্ডার দাও করো। মুখর উঠে এক কাপ কফি অর্ডার করলো। মেহবিনরা নিজেদের মতো খাবার খাচ্ছে। মেহবিন সেই ছোট্ট ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। ছেলেটা মেহবিনকে অনেক কিছুই বলছে। মেহবিন মুচকি হেসেই শুনছে। কিছুক্ষণ পর মেহবিনদের খাওয়া শেষ। ছেলেটা আর মতামত জানিয়ে দিল আর ওখান থেকে চলে গেল। ছেলের মা বাবাকে বলা হয়েছিল তারা মুখরদের পরিবারের নাম টাকা দেখে লোভে পড়েছিল, তাই ছেলেকে জানায়নি। সবার হাসি খুশি, মুখটা ছোট হয়ে গেল। কিন্তু নাফিয়া ঠিকই আছে, সে কফি খাচ্ছে। মেহবিন সব দেখলো। তখন মেহেরাব চৌধুরী বললেন, বিলটা কিন্তু আমার নামে। তখন মেহবিন বলল, এখানে ডেকেছে কে? আমি না তুমি? একটা কথাও বলবে না। ট্রিট আমার দেওয়ার কথা, তাই বিল আমি দেব। মেহবিন ওর টেবিলে বসা ছেলেটার দিকে তাকিয়ে বলল, বোনের জামাই পেয়ে গেছি, তাই তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, তাই বলতে এখানে ডেকেছি তোমাদের। আনফর্চুনেটলি সে এখানেই আছে। মেহবিনের কথা শুনেই মেহেরাব চৌধুরী অবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় তার মেয়ে মাইশা মাথা নিচু করে রইল। তখন দেখে মেহবিন বলল, কি হলো, নিজের হবু জামাইকে দেখবে না নাকি? মেহেরাব চৌধুরী মেহবিনের দিকে তাকিয়ে বলল, মুখরদের পরিবারের সকলে বাড়ি যাওয়ার জন্য উঠেছিলেন। মুখরের মামারা চলে গেছেন, এখন শুধু মুখর রায় রয়েছে। তখন মেহবিন উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার আলভি সাহারিয়ার একটু এখানে আসবেন? হুট করে নিজের নামে মেহবিনকে ডাকতে দেখে আলভি হক চুকিয়ে গেল। ও কিছুটা আন্দাজ করেছে। ও উঠে দাঁড়ালো আর বলল, জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কেউ আলভি সাহারিয়ার আছে কি? ভি মেহবিনের কথায় অপ্রস্তুত হয়ে গেল আর ধীরে ধীরে এগিয়ে আসলো মেহবিনদের টেবিলের কাছে। ও আসতেই মেহবিন হেসে বলল, এই যে উনি আলভি সাহারিয়ার, সনব আসলাম সাহারিয়ার, আর ইনি সে ব্যক্তি। আলভি সালাম দিল। মেহরাব চৌধুরী হেসে সালামের জবাব দিল আর মেয়ের দিকে তাকালো। সে মুচকি হেসে তার বাবার দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে তার পছন্দ হয়েছে। দুজনেই স্ট্যাবল, পরিবারও ভালো, তাই কোনো কারণ নেই না করার। তাই বলল, হুট করে মেয়ের বাবার এমন প্রস্তাব পেয়ে আলভি চমকে উঠল। ওর ভেতরটা ধকধক করছে। ও ওর পরিবারের দিকেই তাকালো। সকলে ওর দিকেই অবাক চোখে তাকিয়ে আছে। ও সেদিকে একবার তাকিয়ে মাইশার দিকে তাকালো আর বলল, জি স্যার, আমি আপনার মেয়েকে পছন্দ করি আর বিয়ে করতে চাই। মেহরাব চৌধুরী উঠে আসলাম আর মাহফুজ শাহরিয়ারের কাছে গেলেন আর মেহবিনের কথা অনুযায়ী উনি প্রস্তাব রাখলেন তাদের কাছে। ওনারা একদম অবাক হয়ে গেলেন। এতক্ষণ সবাই সব কথা শুনেছে, তাই আরও অবাক হলেন। একবার দেখাই তিনি তার মেয়েকে তাদের বাড়িতে নিতে প্রস্তুত। তারা বললেন কিছুটা সময় দিতে, তারপর জানাবে। মেহরাব চৌধুরী চলে গেলেন ওখান থেকে। মুখরের পরিবারের সবাই ভাবলো আজ নাফিয়ার বিয়ের কথা বলার জন্য এখানে এসেছিল, আর হচ্ছে আলভির বিয়ের কথা। অবশ্য আলভি আর মুখর দুজনেই সমান বয়সের। মুখর কিছু দিনের বড়। তখন নাফিয়ার বলল আলভির বিয়ের কথা পাকা করতে। সকলের মতামত নিয়ে সবাই বলল কথাবার্তা বলতে, কারণ পরিবার ভালো। সব থেকে বড় কথা তিনি একজন মন্ত্রী আর তার মেয়েও বিজনেস করে, যদিও তার ভাই মিহির চৌধুরীর সাথে যৌথভাবে। তাতে কি মেয়ে ভালো। সকলে এক জায়গায় বসলো কথা বলার জন্য। তখন মেহবিন ওখান থেকে উঠে এলো আর রেস্টুরেন্টের ছাদে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল। আছিয়া খাতুন মাইশাকে নিজের কাছে বসে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। সবাই কথা বলছে। মুখর মেহবিনকে খুঁজলো, না পেয়ে সেও উঠে গেল আর খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো। দেখলো আকাশের দিকে তাকিয়ে আছে মেহবিন। ছাদে কতগুলো ফুল গাছ ছিল। মুখর সেখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে মেহবিনের পাশে দাঁড়ালো আর বলল, আমায় অবিশ্বাস করো না পিয়ঙ্কিনী। মেহবিন মুখরের দিকে তাকালো আর মুচকি হেসেই বলল, যার প্রতিটা সাক্ষাতের ফুলে আমি, যার বর্ষণের ফোঁটায় আমি, যার অসীম ভালোবাসায় আমি, যার বিশ্বাসে আমি, যার চাঁদ মাখা রাতের অনুভূতিতেও আমি, যার একাকী গহিনী অনুভবে আমি,
যার নির্ঘুম রাতের একাকী নিঃশ্বাসে আমি, যার আমায় ভেবে বিষাদে আমি, যার হুট করে মুচকি হাসির কারণও আমি, যার আবেগে মাখা চিঠিতে আমি, যার কবিতায় আমি, যার যত্নে আমি, যার প্রশান্তিতেই আমি, যার প্রথম ও শেষ ভালোবাসাই আমি, যার পুরনো প্রাপ্তির তারিখে আমি, তাকে কিভাবে অবিশ্বাস করি আমি? মেহবিনের কথায় মুখর মুগ্ধ হয়ে গেল আর মুচকি হেসে বলল, তোমাকে যত দেখি ততই অবাক হই, তোমাকে বোঝা তাই। যাই হোক, ফুলগুলো নিয়ে ধন্য করুন রানী সাহেবা। মেহবিন হেসে ফুলগুলোও নিল আর বলল, শুক্রিয়া জনাব। এখন বলেন ঘটনা কি? মুখর মেহবিনকে সব বলল। তারপর এটাও বলল নাফিয়ার কথা। সব শুনেই মেহবিন বলল, সমস্যা নেই, আল্লাহ তাআলা নিশ্চয়ই নাফিয়া আপুর জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। অপেক্ষাটা বোধহয় ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে। আমি তো দেখছি ধীরে ধীরে কমে আসছে। আমার কাছে দীর্ঘ লাগছে। সেই 4.5 বছর কাটিয়ে এসেছেন, তখন দীর্ঘ লাগেনি? আর এখানে তো আর অল্প কয়েকটা দিন। আমার তো মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আপনার অপেক্ষার অবসান ঘটবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই ঘটবে। মেহবিন আর মুখর তাকিয়ে দেখলো সেই 10 বছরের বাচ্চা। মেহবিন হেসে বলল, কেন রাজকুমার, আদর আমাকে খুঁজছিল কেন? পুলিশ কি কথা, আমি তোমার কি হই বলো তো? সেই সম্বোধন করো না। আদরের কথায় মুখর হাঁ করেই তাকিয়ে রইল আর মেহবিন হেসে উঠল। মুখর নিজেকে সামলে বলল, না না থাক, মোনা বলতে হবে না, এর থেকে পুলিশে ঠিক আছে। মেহবিন আর মুখর আদরের সাথে নিচে চলে গেল। ও যেতেই নাফিয়া হুট করেই মেহবিনকে জড়িয়ে ধরলো আর বলল, তোমাকে দেখে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না মেহু। মনে হচ্ছিল এখনই জড়িয়ে ধরি, কিন্তু সবাই ছিল। কেমন আছো তুমি? মেহবিন মুচকি হেসে নাফিয়াকে ছাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ যা হলো মন খারাপ করো না আপু। ধুর, কি যে বলো তুমি, মন খারাপ কিছুই নেই। আল্লাহ তাআলা সব সময় তার বান্দার জন্য ঠিকই করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। এখন চলো একটু দাদি শাশুড়ির সাথে দেখা করা যায়। কিন্তু মিহু, মন্ত্রী সাহেবের পরিবারের সাথে তোমার কি সম্পর্ক? পরে জানা যাবে, চলো। মেহবিনের পরিচয়টা খুব মুখর আর মাহফুজের শাহরিয়ারের কাছে ছাড়া সবার কাছেই বিস্ফোরণের ন্যায়ই ঘটল। সব থেকে বেশি আছিয়া খাতুন, তিনিই বললেন, তুমি মিথ্যে কথা বলছো না তো? তুমি মেহুর আসল মামা হও তো? কারণ আমরা তো জানতাম ওর কেউ নেই, ও এতিম। তখন মেহবিন বলল, এসব ছাড়ো তো মামা, তোমরা বিয়ের ডেট ফিক্সড করো। তখন আছিয়া খাতুন বললেন, কেন ছাড়বে? তুমি জানাওনি কেন? কারণ তখন আপনারা আপনাদের মন মতো ভেবে নিয়েছিলেন, আর যখন আপনাদের সাথে পরিচয় হয়েছিল তখন মামাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তবে বিয়ের আগে হয়েছিল, কিন্তু বিয়ের পর আপনারা আমার ব্যাপারে জানতে বা শুনতে চাননি। যাক, পুরনো কথা বাদ। মামা, তুমি বিয়ের ডেট ফিক্সড করো। মেহবিনের কথায় পুরনো কথা কেউ তুলল না। তবে সবাই বেশ অবাক হয়েছে। সবাই 2 মাস পর আলভি আর মাইশার বিয়ের ডেট ঠিক করলো। সবাইকে বেশ খুশি দেখাচ্ছে, শুধু আছিয়া খাতুন বাদে। তিনি একটু সরে গিয়ে অন্য একটা টেবিলেই বসলো। মেহবিন সেখানে গিয়ে ওনার পাশে বসলো আর সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি চান। আছিয়া খাতুন মেহবিনের দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনাকে দেখে তো খুশি মনে হচ্ছে না। ভালো আছি, আর আমি খুশিই আছি। আমার আরেক নাতির বিয়ে ঠিক হলো। খুশি তো হতেই হবে। মায়েশা আপু তো আর আমার মতো এতিম নয়, তার স্ট্যাটাস আপনাদের থেকে উপরে। একজন মন্ত্রীর মেয়ে বলে কথা, আমার মতো কোনো পরিবারহীন একাকী থাকা মেয়ে নয় সে। মেহবিনের ঠান্ডা মাথায় অপমানটা বেশ প্রভাব ফেললো আছিয়া খাতুনের ওপর। তিনি মাথা নিচু করে রইলেন। তা দেখেই মেহবিন বলল, যাই হোক, আপনাদের দেখে খুশি মনে হচ্ছে না, কিন্তু খুশি না হওয়ার কারণ দেখছি। কারণ আমি তো রাজি রেখেছি। আপনি বলেছিলেন কেউ না জানে যে আপনার নাতি আমার হাজব্যান্ড। আমি কিন্তু বাইরের কাউকে জানতে দিইনি বা জানাতে পারিনি সে আমার হাজব্যান্ড। এবার আছিয়া খাতুন মেহবিনের দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো আছো? মেহবিন মুচকি হেসে বলল, আমি খারাপ থাকি না, সবসময় ভালোই থাকি আলহামদুলিল্লাহ। আমার কথার সোজা উত্তর দিতে পারো না? আপনার ব্যবহারে আর আপনার জন্যই দিই না। তুমি এমন কেন?
কেমন? বেয়াদব। এই বেয়াদব মেয়েটাকেই তো একদিন ভালোবেসে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন, কিন্তু মেয়েটার কেউ নেই শুনেই ভালোবাসা কোথা থেকে পালালো বলুন তো? কথাটা শুনেই আছিয়া খাতুন চুপ মেরেই গেলেন। তখন মেহবিন বলল, যাই হোক, আসছি, নিজের খেয়াল রাখবেন। আমি যদি আমার কথাটা ফিরিয়ে নিই, তুমি কি আমাদের বাড়িতে আমাদের সাথে থাকবে নাতবউ? আছিয়া খাতুনের মুখে নাত বউ শুনে মেহবিন হাসলো আর বলল, মন্ত্রীর ভাগ্নি বলে কি এরকম বলছেন দাদিজান? না, আমি এমনি বললাম। ও আচ্ছা, তাহলে বলছি না, এক্ষুনি নয়, নাফিস আপুর বিয়েটা হোক, আপনার কথা অনুযায়ী তখনই সবার সামনে আপনার নাতির বউ হিসেবে স্বীকৃতি নিয়ে যাবো আর থাকবো। আচ্ছা দাদিজান, আমার একটা কথা বলুন তো, সত্যি কি শুধু আমি পরিবারহীন বলে ওরকম একটা কথা বলেছিলেন যে নাফিয়া আপুর বিয়ের আগ পর্যন্ত আমি যেন কাউকে না জানাই যে মুখর শাহরিয়ার আমার হাজবেন্ড, আর কেউ যেন আমাদের ব্যাপারে কিছু জানতে না পারে? সত্যি কি ওই একটা কারণ, নাকি অন্য কোনো কারণ ছিল? মেহবিনের কথা শুনে আছিয়া খাতুন অবাক চোখেই তাকালো আর বলল, এখন বাড়ি যাওয়া লাগবে না, আমি উঠি। এটা কিন্তু আমার উত্তর নয় দাদিজান। ওই একটাই কারণ, আর কোনো কারণ নেই। একটা মানুষের পরিচয় হিসেবে কি শুধু তার পরিবারই সব কিছু? তার নিজের কোনো গ্রহণযোগ্য নেই? তিনি দাঁড়িয়ে বললেন, একটা কথা মনে রেখো মেহবিন, তোমারে আমি আগেও ভালোবাসতাম আর এখনও বাসি। তোমার পরিচয় বা পরিবার তোমার ভালোবাসায় কোনো কমতি হতে দেয় নাই। তবে নাতবউ হিসেবে তোমারে আমি তখন মানতে পারি নাই, হয়তো আজও পারি না। না পারার তো কোনো কারণ দেখছি না দাদিজান আজ। সেই জন্যই আজ বললাম বাড়ি যাওয়ার কথা। বলেই তিনি তাড়াতাড়ি করে চলে গেলেন। তা দেখেই মেহবিন হাসলো আর বলল, দাদিজান, আপনি আমাদের এই সাময়িক বিচ্ছেদের কারণ হওয়ার জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি। এখনও আয়নায় নিজের চোখের সাথে নিজের চোখ মেলাতে পারেন না। এমনিতেও ভালোবাসেন, তবে নাতবউ হিসেবে কেন নয়, এর পিছনে কারণটা কি ছিল দাদিজান? মেহবিন সবার কাছে গিয়ে বলল তার যেতে হবে, নয়তো ফিরতে অনেক রাত হবে। মুকুরের মা মেহবিনকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। মাইশা আর আঁকি মেহবিনকে ধন্যবাদ জানালো, আর আদর সে তো কেঁদেই ফেলো। এখন তার মনিকে ছাড়তে রাজি না। আদরের মা আদরের 3 বছর থাকতেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর যবে থেকে ওর মামার সাথে পরিচয় হয়েছে তবে থেকে মেহবিন ওকে অনেক আদর করে। ওকে তাই আদর মনিকে চোখে হারায়। মেহবিন সবার থেকে বিদায় নিয়ে এগোতেই মুখর মেহবিনের কাছে গিয়ে বলল, আজ আমরা একসঙ্গে চাই না? আমি এতক্ষণ থাকবো কোথায় শুনি? আমাদের বাড়িতে চলো না, দাদিজান কিছুই বলবে না। আমি জানি উনি কিছু বলবে না, তবে আমি এখন আপনাদের বাড়িতে যেতে চাইছি না। একেবারে মায়েশাপুর বিয়ের মধ্যে যাব। একটা জিনিস ভেবে দেখেছো, আমরা কিন্তু এখন বিআই বিয়ান তো এইবার কিন্তু একটা লাইন মারাই চাই। কি বলেন বেন সাহেবা? ফাউল কথা রাখেন তো। এটা তোমার কাছে ফাউল কথা মনে হলো? তা নয় তো কি, আপনি আপনার মতো আসুন, আমি গেলাম, আমার ট্রেনের টিকিট রেডি। তুমি ট্রেনে যাবে? তো কি উড়ে উড়ে যাব? বিহঙ্গিনী সে তো উঠতেই পারে। বিহঙ্গিনীর ডানা কোথায় যে সে উড়বে? পয়েন্ট। কাপো আপনি কিন্তু। আমি কি? আজ তো একটা না, থাক, কিছু বললাম না, আমি গেলাম, আল্লাহ হাফিজ। বলেই মেহবিন চলে গেল আর মুখর একা একাই হাসতে লাগলো। একটু দূর থেকেই মুখরের পুরো পরিবার মুখরকে হাসতে দেখলো। এমনিতেও ও বেশি হাসে না, তার ব্যক্তিত্ব বজায় রেখেই চলে, এমনিতেই বেশ গম্ভীর। তবে মেহবিনের কাছে সব সময় অন্যরকম। সেদিনের মতো সবাই তার আপন নীড়ে ফিরেই গেল। মুখর রাতেই রওনা দিয়েছিল, পরের দিন থেকেই আবার জয়েন করবে। 7টার দিকে মেহবিন গ্রামে পৌঁছালো। ও পাকা রাস্তায় নেমে সামনে এগোতেই কান্নার আওয়াজ শুনতে পেল। ওর বাড়ির সামনে বাড়ি থেকে আওয়াজটা আসছিল। ও আর যে বাড়িতে না গিয়ে সেখানেই গেল। ওখানে গিয়ে দেখলো একজন মহিলা মারা গেছে। মেহবিনকে দেখে তাজেল আর নওশি এগিয়ে এলো। ওদের থেকে জানতে পারলো লোকটা এতদিন হাসপাতালেই ছিল, আজ মারা গিয়েছে। মেহবিন বাড়ি আসতে নিল, কিন্তু তখন 4 জন মহিলা এলো, একরকম পোশাক পরা। মেহবিন তাদেরকে জিজ্ঞাসা করলে ও বলল এই এলাকায় কেউ মারা গেলেই নাকি এই 4 জনই গোসল করায়। মহিলাদের জন্য মহিলা 4 জন আর পুরুষদের জন্য
পুরুষ 4 জন রাখা হয়েছে। এটা নাকি চেয়ারম্যান সাহেব করেছেন। তাদের নাকি এই জন্যই টাকাও দেওয়া হয়। সবার বাড়ির লোক গোসল করাতে পারে না বলে নাকি এই ব্যবস্থা করা হয়েছে। মেহবিন এটা দেখি অবাক হলেও পরে ভাবলেও বিষয়টা মন্দ নয়, ভালোই। মেহবিনের সামনে দিয়ে মৃত লোকটাকে নিয়ে যেতে নিল, কিন্তু মেহবিন তাতে অদ্ভুত কিছু দেখতে পেল। ও এগিয়ে গেল আর মৃত মহিলার কাছে গিয়ে চাদর একটু উঠালো। চাদরটা উঠিয়ে ও পুরো অবাক হয়ে গেল। ও সবার দিকে একবার তাকালো, আরেকবার বডিটার দিকে। সবই ওর দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। মেহবিন রোবটের মতো ওখান থেকে উঠে এলো। ও কিছুই বুঝতেই পারছে না ওর এখন কি করা উচিত। মেহবিন হুট করেই সবার দিকে তাকিয়ে বলল, আমি এই মহিলাটিকে গোসল করাতে চাই। সঙ্গে সঙ্গে সবাই মেহবিনের দিকে তাকালো। তখন ওই 4 জন মহিলাদের একজন বলল, দেখুন, এমন কোনো কথা নেই। আপনাদের কাজ করতে দেওয়া হয়েছে দেখে আপনাদেরকেই করতে হবে, অন্যরা কেউ করতে পারবে না। সব থেকে বড় কথা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা গোসল দিয়ে টাকা নেন, এটা কি আপনাদের এলাকার সবাই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে নাকি শুধু চেয়ারম্যান সাহেব? ও আচ্ছা, ওনারা যাই করুক না কেন, আমার কোনো আগ্রহ নেই। আমি ওনাকে গোসল করানোর ব্যাপারে সাহায্য করতে চাই। এই কথা শুনে ওই 4 জন মহিলা বাদ সাধলো। কিন্তু পরে মেহবিনের যুক্তিসম্মত কিছু কথা শুনে এলাকার সবাই সম্মতি দিল। মেহবিন ওই 4 জন মহিলাকেও কি যেন বলল, যার জন্য তারা আর মানাই করেনি। মেহবিন বাড়ি এসে তাড়াতাড়ি জামা কাপড় বদলে ওই বাড়িতে চলে গেল। তারপর মহিলাটাকে গোসল করানো শুরু হলো। মেহবিন দেখলো মহিলাটির কিডনির ওখানে কাটা, এমনকি হাড়ের ওখানেও গলার কাছে কাটা, চোখ দুটোও নেই। ও বুঝতে পারলো সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। মেহবিন সব দেখেও কিচ্ছু বলল না, শুধু শান্ত চোখে তাদের 2 জনের দিকে তাকালো। 2 জন ভিতরে আর 2 জন বাইরে মশারি ধরিয়ে রাখছে। মেহবিনের শান্ত দৃষ্টি দেখে মহিলা 2 জন অবাক হলো। মেহবিন একটা কাজের বাইরে টু শব্দ করেনি। গোসল করানো শেষ হলে মৃত ব্যক্তিটাকে খাটে শোয়ানো হলো। মেহবিন সেই 4 জন মহিলাকে তার সাথে আসতে বলল। মহিলা 4 জন মেহবিনের শান্ত রূপ দেখে এমনিতেই ভয়েই আছে। এমনিতেও তারা এই গ্রামেই থাকে। মেহবিনের সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে, তাই তারা মানা না করে মেহবিনের সাথেই চলল। মেহবিন ওদের নিয়ে সোজা ওর বাড়িতেই ঢুকলো। দুয়ারে দাঁড় করিয়ে শান্ত স্বরে বলল, এসব কবে থেকে করেন আপনারা? মেহবিনের কথায় 4 জনই একটা ঠোক গেল। তখন মেহবিন আবার বলল, আপনারা জানেন আমি সবার সামনে কেন বলিনি যে ওনারা সব কিছু নিয়ে নেওয়া হয়েছে? শুধু এই কারণে, যদি কিছু বলি তাহলে হাঙ্গামা হয়ে যাবে আর মৃত ব্যক্তির জানাজা আর কবর দেওয়া বন্ধ হয়ে যাবে। তার লাশটাকে টানা ছেঁচড়া হবে, কারণ তার মৃত্যুটা ব্রেন টিউমারের জন্য হয়েছে। মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করা ভালো, তার দেহখানি যেন তাড়াতাড়ি মাটি পায়, এই জন্যই কিছু বলিনি। এখন ভনিতা না করে সব বলবেন। আপনারা নাকি আমার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? মেহবিনের কথায় ওনারা ভয় পেয়ে গেল। তখন একজন বলল, মানে আপনারা আগে থেকেই সব জানতেন? এখন আমাকে বলুন, এই কাজে আপনাদের মাথা কে? যে এই সব কিছুর পেছনে, সে নিশ্চয়ই বড় কোনো মাথা, নাহলে এত সব কিছু প্ল্যান মাফিক করা সম্ভব নয়। সেটাই তো আপনাদের কে রাখছে, চেয়ারম্যান সাহেব নাকি অন্য কেউ? মহিলার কথা শুনে মেহবিন এক প্রকার থমকে গেল। চেয়ারম্যান সাহেব এর পেছনে আছে? তবু ও ভালো করে কথাটা শোনার ফলে মনে পড়ল আগে বলেছে, তার মানে পরে কেউ এদেরকে হায়ার করেছে। ও তাড়াতাড়ি করেই বলল, আগে মানে পরে কে আপনাদের বলেছিল যে মৃত ব্যক্তি যেমনই হোক কোনো কথা বলা যাবে না? আর আপনারা যদি না বলেন তাহলে কালকে আমি পুলিশ ডেকে আপনাদের সব কথা বলে দিব। পুলিশের কথা শুনে 4 জনই ভয় কেঁদে উঠল। তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতেই বলল, বলুন। আচ্ছা, আপনাদের কিছুই করব না যদি পুলিশের সামনে আপনারা যা দেখেন এবং যা জানেন সব বলেন। তাহলে মৃত ব্যক্তির লাশের কাটা ছেঁড়া সম্পর্কে সব বলবেন। কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি সিভিল ড্রেসে তাদের আসতে বলবো, অথবা আপনাদের জন্য কোথাও নিয়ে যাব। কাল বিকেলে সব বলবেন, সব কিছুর ব্যবস্থা আমি করব। তারা কিছুক্ষণ ভেবে বলে তারা বলবে। কথাটা শুনে মেহবিন একটু স্বস্তিই পেল, কিন্তু ভিতরে ভিতরে নিশাচরের উপর রাখতে থাকে। মেহবিন তাদের 4 জনকে বলল সে তাদের আরও কিছু বলে চলে যেতে বলল। এত কিচ্ছু এতক্ষণ কেউ আড়াল থেকে ওদের সব কথাই শুনেছিল। সে ওখান থেকে চলে গেল, বাকি 4 জনও গেল। ওনারা চলে যেতেই মেহবিন নিজের রাগটা কন্ট্রোল করার জন্য দেয়ালে 2টো ঘুষি মারল আর বলল,
একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম করতে পারে? নিশাচর, তোমায় আমি ছাড়বো না। তোমার জন্য আর কত মানুষ কিভাবে নিজের জীবন দিতে হবে? বলেই মেহবিন ওয়াশরুমে ঢুকে গেল। ও এখন গোসল করবে। ও গোসল করে বের হলো। খাওয়ার কোনো ইচ্ছাই এখন নেই। পরের দিন প্রতিদিনের ন্যায় সকাল হলো। মেহবিনে নামাজ পড়ে বাইরে বেরোতেই দেখলো কালকের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। হয়তো কারো সকালবেলা উঠতেই মনে পড়েছে তার প্রিয়জন কালকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহবিন সে বাড়ির দিকে এগিয়ে গেল। একটা মেয়ে তার বাড়ির মাটির বারান্দায় বসে কাঁদছে। তার পাশে একজন মহিলাও বসে আছে। সে ওখানে গিয়ে জানতে পারলো মেয়েটার মা ছিল সে। মেহবিন মেয়েটাকে কিছু সান্ত্বনা দিয়ে চলে এলো। আর এটাও জেনে এলো কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে জানালো এএস হাসপাতাল। ও নামটা শুনে অবাক হয়েছিল। এএস হাসপাতাল? তার সন্দেহ এতদিন ছিল এএসএস হাসপাতালের ওপর, তার ওপর এই এএস হাসপাতাল। কোথা থেকে আবার নতুন একটা হাঙ্গামা দাঁড় করিয়ে দিল। ও বাড়ি এসে মুখরকে ব্যাপারটা জানালো। আর এটাও বলল সব সিক্রেটভাবে করতে হবে। মুখর বলল সে খোঁজ নিয়ে ওকে জানাচ্ছে। আজ শনিবার, তাই হাসপাতাল নেই। বেলা 11টার দিকে মেহবিন চেয়ারম্যান বাড়িতেই গেল। বাড়ির ভিতরে ঢুকতেই ও দেখলো মিশু আর আরবাজ দুজনেই একে অপরের সাথে খুনসুটি করছে আর হাসছে। মিশু তো চুলও টেনে দিচ্ছে, আরবাজও কম যায় না, সেও দিচ্ছে। দুজনের মুখেই তৃপ্তির হাসি। আরবাজের নজর গেল মেহবিনের দিকে। মেহবিনকে দেখেই আরবাজ সোজা হয়ে দাঁড়ালো। হাসির মুখটাও একটু মুরঝিয়ে গেল। ও বলল, মিশু, তোর ফুল এসেছে? মেহবিন তখনও ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। মিশু দৌড়ে গিয়ে মেহবিনকে জড়িয়ে ধরলো। তা দেখে মেহবিনের ধ্যান ভাঙল। মেহবিন মুচকি হাসি ফুটিয়ে বলল, বাহ, আজ দেখছি ফুল খুব খুশি। মিশু আদুরে গলায় বলল, তো খুশি হব না, বাড়িতে বিয়ে লেগেছে তো। তাই বুঝি? তা কার বিয়ে লাগলো? কার আবার? জিনিয়ার। তুমি জানো ওর বিয়ে না কাল ঠিক হয়ে গেছে। 2 মাস পর ওদের বিয়ের ডেট ফিক্সড হয়েছে। তার আগে কয়েকদিন পরে নাকি এঙ্গেজমেন্ট। ও আচ্ছা। তখন আরবাজ বলল, কেমন আছেন ডক্টর? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আপনি বেশ ব্যস্ত মানুষ, তাই দেখা হয় না। শুধু আপনি না, এই বাড়ির সকল পুরুষ মানুষই ব্যস্ত, শুধু শেখ শাহনাজ বাদে। নামটাই যে শাহেনশাহ, তাই শাহেনশাহের মতোই চলাফেরা। আরবাজের কথা শুনেই মিশু হাসলো। মেহবিনও মুচকি হাসলো। ওখানে জিনিয়া, মুনিয়া, নূপুর আর রাইফা ছিল। এতদিনে আসা যাওয়ায় জিনিয়া আর মুনিয়ার সাথে ভালো বন্ডিং হয়ে গেছে মেহবিনের। মেহবিন এগিয়ে গিয়ে জিনিয়াকে শুভেচ্ছা জানালো। জিনিয়াও মুচকি হেসে ধন্যবাদ জানালো। তখন রাইফা সবার জন্য কিছু খাবার নিয়ে এলো। মিশু বলল আজ সবার সাথে গল্প করবে মেহবিনকে নিয়ে, তাই মেহবিন ও সবার সাথেই বসলো। সবাই খাচ্ছে আর কথা বলছে। মেহবিনও বলছে, তবে খাচ্ছে না। তা দেখি নূপুর বলল, ডক্টর মেহবিন, আপনাকে এই বাড়িতে অনেকবার আসা যাওয়া করতে দেখেছি, কিন্তু কোনোদিন কিছু খেতে দেখিনি। এই কথা শুনেই মেহবিন মুচকি হেসেই বলল, কারণ এই বাড়িতে যখন আসি তখন সব সময় আমার পেট ভরা থাকে, আর আমি অতিরিক্ত খাবার খাই না। এই জন্যই খাওয়া হয় না, কারণ অতিরিক্ত খাওয়াটা আমার পছন্দ নয়। আসলেও কি তাই? অনেক সময় খাবারের সময় হয়েছে, আপনি খাননি, আপনাকে খালুজান খাবার অফার করেছে, তবুও আপনি এ বাড়িতে খাননি। তখন খাইনি, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল। তাছাড়া আমার খাবার সবসময় রেডি করাই থাকে। তাই বাই দ্য ওয়ে, খাওয়ার টপিক ছাড়ুন, এবার বলুন তো আপনি কোন হাসপাতালে জব করেন? আমি জানতে চাইলাম আর কি। এস হাসপাতালের কথা শুনে মেহবিন একটু অবাক হলো, পরেই হাসলো আর বলল, ও আচ্ছা, সেই জন্যই তো এখানে থাকলেও চাপ নেই আপনার, যখন তখন যাওয়া আসা করতে পারেন। তা তো অবশ্যই, নিজেদের জিনিসের ভাবটাই আলাদা। অবশ্যই এটা সরকারি ডক্টররা বুঝবে না। নূপুরের সূক্ষ্ম কথার ভাঁজে অপমানটা শুনি মেহবিন হাসলো আর বলল, হ্যাঁ, তা ঠিকই বলেছেন। সরকারি ডক্টররা বুঝবে কিভাবে? তারা তো নিজেদের যোগ্যতার দ্বারা ডক্টর হয়েছে, বাবার টাকায় বা নামের ফুটানি মেরে ডক্টর হয়নি, তাই না? মেহবিনের কথায় নূপুরের হাসি মুখটা মুরঝিয়ে গেল আর অপমানী মুখটা থমথমে হয়ে গেল। তখন মিশু বলল, ওই তোমরা দুজন ডক্টর ফক্টর ছাড়ো তো। এই রাইফা, তুমি না ভালো কফি বানাও, ওটা বানিয়ে নিয়ে এসো তো, আজ ফুল কফি খাবে।
তাই না ফুল? হুট করেই মিশুর কথায় মেহবিন ওর দিকে তাকালো, তারপর রাইফার দিকে তাকালো। রাইফা বলল, ঠিক আছে আপু, আমি যাচ্ছি। তখন মেহবিন বলল, না না, আমি খাবো না, আপনার কষ্ট করতে হবে না। তখন ওপর থেকে আরবাজ এলো, একটা কফির কাপটা নিয়ে এসে রাইফার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে রাইফা, শুনলাম কফি নাকি শেষ হয়ে গেছে, তাই আমি এটা এনেছি। এটা আমার ফেভারিট কফি, তুমি এটা নাও। ডক্টর নিশ্চয়ই এখন খাবেন, কারণ কফি কখনো অতিরিক্ত খাবার হয় না। আর হ্যাঁ রাইফা, আমার জন্য বানিও, কেমন? মেহবিন কিচ্ছু বলল না। রাইফা কফির কোটা নিয়ে চলে গেল। আরবাজ হেসে সব থেকে দূরের সোফাটায় বসলো। আজ চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছেন, আর মহিলারাও কোথায় যেন গিয়েছেন। কিছুক্ষণ পর রাইফা কফি নিয়ে এলো। প্রথমে মেহবিনকে দিল। মেহবিন কিছু না বলেই তার দিকে একবার তাকিয়ে কফিটা নিল, তারপর আরবাজকে দিল, বাকি সবাইকেও দিল। কফিতে চুমুক দিয়ে মেহবিন বলল, কফিটা অনেক ভালো হয়েছে। রাইফা মুচকি হেসে বলল, ধন্যবাদ। মিস্টার বাজ পাখি, সরি মিস্টার আরবাজ, আসলে মিশুর কাছ থেকে বাজ পাখি শুনতে শুনতে ভুলে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। আরবাজ মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বাবা কখন আসবেন? আমার ওনার সাথে কিছু কথা ছিল। এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ও আচ্ছা। এইটুকু বলেই রাইফার দিকে তাকিয়ে বলল, রাইফা, আপনি এখন কি করেন? রাইফা শান্ত চোখেই মেহবিনের দিকে তাকিয়ে বলল, আপাতত সংসার করছি। আমি আপনার পেশার কথা বলেছি। পড়াশোনা শেষ করে এখন পেশা বলতে গেলে আমি হাউসওয়াইফ। মেহবিন রাইফার দিকে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো ওই চোখে অনেক কথা আছে, যা ও কারোর সাথে কখনো শেয়ারই করেনি। অদ্ভুত একটা যন্ত্রণা আছে ওই চোখে। মেহবিন আর কিছুই বলল না। কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ এলেন। মেহবিনকে কফি খেতে দেখে একটু অবাকই হলেন। তিনি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলেন, তারপর নিচে এলেন। মেহবিন এবার বাড়ি ফিরবে, তাই ও শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল, আপনার সাথে কেউ না থাকলে ভালো হয়। মেহবিনের এমন কথা শুনে শেখ শাহনওয়াজ উঠে বললেন, তাহলে আমরা বাগানে গিয়ে কথা বলি। বলেই তিনি হাঁটা ধরলেন। মেহবিনও সবার থেকেই বিদায় নিয়ে বের হলো। আর সে বাড়িতে ঢুকবে না। বাগানে যেতেই সেখানে বসার জায়গা আছে, সেখানে শেখ শাহনওয়াজ বসে আছেন। মেহবিনকে দেখেই তিনি বললেন, বলুন, কি বলবেন? আপনি যে গোসল ও কবর দেওয়ার জন্য লোক রেখেছেন, তাদের বদলাতে হবে। কেন? বদলানোর যথার্থ কারণ দেখাতে হবে তো। সেই কারণ কি? আমি বলেছি এটা আপনার কাছে যথেষ্ট নয় কি? না, যথেষ্ট কারণ নয়, আপনি বলুন। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলেই সব বলল। সে শেখ শাহনওয়াজকে জানাতে চাইছিল না, কিন্তু ওনার কথার পরিপ্রেক্ষিতে জানাতে হইল। সব বলার পর এটা বলল, আর আপনি কি এটা জানেন ওই হাসপাতালের নাম কি? সেই হাসপাতালের নাম এএস হাসপাতাল, যা কিনা ডক্টর নূপুরের বাবার, মানে আপনার আত্মীয়র। এই কথা শুনে শেখ শাহনওয়াজ বিস্ফোরিত চোখে মেহবিনের দিকে তাকালো আর বলল, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে নূপুরের বাবাই এই কাজ করে? উনি তো হাসপাতালের, ওনার কত ডাক্তার আছে সেখানে, সেখানের কেউ তো করাপ্টেড হতে পারে। হয়তো উনি এই বিষয়ে কিছুই জানেন না। হ্যাঁ, হতেও পারে আপনার মতো। মানে? মেহবিন বুঝতে পারলো ও কি বলেছে, তাই কথা সামলাতে বলল, কিছু না। আর আমি তো বলিনি নূপুরের বাবাই এগুলোর মাথা। তাহলে কে এগুলোর মাথা? কখনো নিশাচর নামে অন্ধকারের রাজার নাম শুনেছেন? নিশাচর এই নামটা শুনেই শেখ শাহনওয়াজ চমকে উঠলেন। তা দেখেই মেহবিন বলল, এই সব কিছু একটাই মাথা, নিশাচর, এবং সবকিছু তিনিই লোকদের দ্বারা প্ল্যান মাফিক করেন। তাহলে তো আমাদের এই বিষয়ে কোনো স্টেপ নেওয়া প্রয়োজন। সেটা তো প্রমাণ লাগবে এএস হাসপাতালে কে করছে এটা নিশাচরের সাথে মিলে। আগেই আমি কোনো স্টেপ নিচ্ছি না, কারণ আমি জানি না ওই হাসপাতালের কে আছে যিনি এসব কাজ করছে। তবে টেনশন নেই, খুব তাড়াতাড়ি জানতে পারবো। আপনার কোনো সাহায্য লাগলে বলবেন। আপাতত আপনি ওই লোকগুলোকে বদলান, আর আমি দেখছি তাদের পুরুষদের মধ্যে কেউ কিছু জানে কি না। আপনি একটু তাদের নাম বলুন এবং বাড়িটা এই এলাকার কোথায় সেটাও বলুন। আমি যাওয়ার পথে সবার সাথে দেখা করব। শেখ শাহনওয়াজ সবার বাড়ির ঠিকানাও নাম বলে দিল। মেহবিন ওখান থেকে চলে গেল আর শেখ শাহনওয়াজের কথা মতো বাড়ি বাড়ি গেল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো তারা রাতেই হাওয়া হয়ে গেছে। ও সন্দেহ গাঢ় হলো। ও মহিলাদের ব্যাপারেও খোঁজ নিল।
তাদের বাড়িতে গিয়ে দেখতে পেল তারাও নেই, সবাই নিখোঁজ। এক রাতের ভিতরেই সবাই হাওয়া। মানেটা কি এসবের? কালকেও মহিলারা সব বলার জন্য রেডি ছিল। না, ওর আগে ঠিকই অন্য একটা ব্যবস্থা করা উচিত ছিল। এখন ওর হাতে কোনো প্রমাণ নেই যে কালকের মহিলার শরীরে কাটাছেঁড়া ছিল। নিজের উপরেই খুব রাগ উঠল ওর। তবুও ও হাল ছাড়লো না। ও মুখরকে ফোন করে সেই 8 জনের ব্যাপারে খোঁজ লাগাতেই বলল, আর এটাও বলল সব তাড়াতাড়ি বের করতে। রাতে মেহবিনের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ও ফোন কানে নিতেই ওপাশ থেকে আওয়াজ আসলো, অতিরিক্ত কৌতূহল ভালো নয় ডাক্তার, কখনো কখনো এর কারণে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। পাশের আওয়াজ শুনেই মেহবিন বলল, কে? তোমার মৃত্যু। আমার মৃত্যু আপনি হতে যাবেন কোন দুঃখে? আমার মৃত্যু শুধু আমার রবের নির্দেশেই হবে, তাই না? আপনি চাইলেও আমার মৃত্যু হতে পারবেন না, কারণ এই পৃথিবীতে আমার রবের নির্দেশ ছাড়া কিছুই হয় না। খুব বেশি হলে আমার মৃত্যু একটা কারণ হতে পারেন, তাছাড়া বেশি কিছু হতে পারবেন না। মেহবিনের এরকম কথা শুনে ওপাশের লোকটা অবাক হলেও পরে হেসে বলল, আচ্ছা, তোমার কথাই মেনে নিলাম, তোমার মৃত্যু হতে না পারলাম, কিন্তু তোমার মৃত্যুর কারণ নিশ্চয়ই আমি হতে পারবো। দেখা যাক না কি হয়। কোনো কিছুই তো কনফিডেন্সের সাথে বলতে হয় না। কে জানে কার মৃত্যু কখন হয়? এমনও তো হতে পারে আমি আপনার মৃত্যুর একটা কারণ হয়ে গেলাম। যাই হোক, এখন বলুন তো কে আপনি? তুমি যার কাছে খুব বাগড়া দিচ্ছ আজকাল, সেই আমি অন্ধকারের রাজা। মেহবিন মুচকি হেসেই বলল, নিশাচর। এই তো চিনতে পেরেছো। যাই হোক, আমাকে ধরার পথে যতদূর পর্যন্ত গিয়েছো সেখানেই থেমে যাও, এটা তোমার জন্যই ভালো। থামার জন্য আমি এই পথে যাইনি। একবার যখন এই পথে ঢুকে পড়েছি তবে এর শেষ দেখেই ছাড়বো। সেটা দেখার জন্য তুমি শেষ পর্যন্ত থাকবে তো? না থাকার কারণ দেখছি না। কারণটা না হয় আমিই দেব। যাই হোক, নিজের খেয়াল রেখো, এটা এখন খুব দরকার তোমার। এইটুকু শোনার পরই ফোনটা কেটে গেল। মেহবিন ফোনটা ট্রেস করার চেষ্টা করলো, কিন্তু কিছুই পেল না। ও বুঝতে পারলো একটা প্রাইভেট নাম্বার থেকে নন ট্র্যাক্টর ফোন থেকে কলটা করা হয়েছিল। ও ল্যাপটপটা নিয়ে এএস হাসপাতালের সব খবর নিল। মুখর কিছু ফুটেজ দেখেছিল, সেগুলো ভালোভাবে চেক করলো। তেমন কিছু পেল না। ও খুব তাড়াতাড়ি নিজেই সব বের করবে, ওই হাসপাতালের সিসি ক্যামেরা হ্যাক করে নেবে। কিন্তু এই জন্য ওকে ওই হাসপাতালের কাছাকাছি যেতে হবে। তাছাড়া ওর কাছে ল্যাপটপ দ্বারা সব হবে না, অন্য কাউকে করাতেই হবে, মানে কোনো হ্যাকারকে দিয়ে কাজটা করাতে হবে। মেহবিন ভাবলো এখন সময় নেই, অন্য কাউকে দিয়েই করাতে হবে। ও একজনকে ফোন করে সব বলল, আর এটাও বলল তার সকালেই সব কিছু চাই। সে জানালো সকালেই পেয়ে যাবে। ডাক্তার, তুমি কিন্তু বদলাই গেছো। তাজেলের কথায় মেহবিন তাজেলের পড়া দেখা বাদ দিয়ে ওর দিকে তাকালো আর বলল, আমি কোথায় বদলালাম নেত্রী? বদলাও না করতেছো? কয়দিন হয়ে গেছে আমরা একসাথে বিকালে হাঁটতে যাই না? এখানে বদলালাম কোথায়? তোমার এখন আয়ের মতো সময় নাই আমার সাথে ঘোরার। সময় পেলে চেয়ারম্যান বাড়িতে দৌড় মারো, ছুটির দিনও তুমি ওই বাড়িতে যাও। আমি তো তোমাকেও সময় দিই। এই 2 দিন দাও নাই? পরশু দিনও তুমি ঢাকায় গেছিলা, আবার কালকে চেয়ারম্যান বাড়িতে আয়া হেই যে বাড়ি ঢুকলো আর বার হইল না। আমার কিছু কাজ ছিল তাই বের হইনি। তাহলে এখন কও তুমি বদলাও নাই? মেহবিন বুঝতে পারলো তার নেত্রী 2 দিন সময় দেওয়া হয়নি বলে অভিমান করেছে। তাই সে হেসে বলল, নেত্রী, আমার সাথে ঘুরতে যাবো আজ বিকেলে? মুহূর্তেই তাজেলের মুখে হাসি দেখা গেল, কিন্তু মেহবিনকে দেখাতে চাইলই না। কিন্তু মেহবিন সেটা দেখেই নিল ঠিকই। তাজেল নিজের হাসিটাকে চেপে রেখে বলল, আমার তো ঘুরতে ভাল লাগে, তুমি যদি নিয়ে যাইতে চাও আমি যাবো। আমি তো আর তোমার মতো বদলাই নাই। আমি মেহবিন তাজেলের হাত ধরে নিজের কাছে এনে নিজের কোলে বসিয়ে বলল, নেত্রী, তুমি তোমার মতো আর কেউ নেই, তাই তো তোমায় আমি এত এত ভালোবাসি। তাজেল একটা বড় হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমায় ভালোবাসো ডাক্তার? সত্যি আমি আমার নেত্রীকে অনেক ভালোবাসি। তাজেল মেহবিনের কোল থেকে উঠে দাঁড়ালো আর হেসে বলল, আমিও তোমারে ভালোবাসি ডাক্তার। তুমি আমারে ভালোবাসা শুনে আমি মেলা খুশি হয়েছি। এই খুশিটা আজকে আমার সরি। বলে তাজেল নিজের ব্যাগ নিয়ে দৌড় দিল আর গেটের কাছে গিয়ে বলল, ডাক্তার বিকালে আমি রেডি হয়ে থাকুম, তুমি আসলেই যাবো ঘুরতে, মনে রেখো। তাজেলের এরকম আচরণে মেহবিন হাসলো। এতক্ষণ এসব করলো শুধু মেহবিনের সাথে ঘুরতে যাবে বলে,
আজকাল সে বেশিক্ষণ পড়তে চায়ই না, তবে প্রতিদিনের পড়া প্রতিদিন দেয়। এই জন্যই মেহবিন কিচ্ছু বলে না। ও খুশি মনেই খাবার খেতেই বসলো। খাওয়া শেষ করে উঠতেই তখন মুখরের ফোন এলো। ফোনটা দেখেই ও মুচকি হাসি ফুটিয়ে ফোনটা ধরলো। ও সালাম দেবে তার আগে ওপাশ থেকে সালাম শুনতে পেল। আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। মুখরের বেআইন সাহেব শুনে মেহবিন হাসলো আর বলল, ওয়ালাইকুম আসসালাম। তবে আমি জানতাম মেয়েদেরকে সাহেবা বলে, সাহেব নয়। আমার মুখ, আমি সাহেব বলবো না সাহেবা বলবো, তোমার তাতে কি? আমার কিছু না, তবে ভুল হলে স্বীকার করা উচিত। তোমাকে কে বললো আমি ভুল করেছি? বরং আমি ইচ্ছে করে করেছি, যাদের তুমি ঠিক করে দাও। তাছাড়া এটাকে ভুল বলে না। গ্রামের মানুষজন বেয়ান সাহেব এগুলোই পড়ে। তুমিও তো গ্রামে থাকো, তাই বেয়ান সাহেব বললাম। নিজের ভুলগুলো সহজভাবে স্বীকার করতে শিখুন, তাহলে জীবন বেশ উন্নতি করতে পারবেন। মেহবিনের কথায় মুখর হাসলো আর বলল, সেটা আমি জানি মার মিসেস, আমি সাহেবটা এমনি বলেছি। তা এখন আমার সাথে কে কথা বলছে আগে শুনি। মানে হলো এই যতদূর মনে হচ্ছে কলটা আমার বিআই সাহেব করেছিল। অতপর কথার প্রেক্ষিতে এখন মিসেস বলল, মানে এখন আমার সাথে কথা কে বলছে, আমার বিআই নাকি আমার মিস্টার? দুজনেই কথা বলছিল, তবে আপাতত এখন ইন্সপেক্টর মুখর শাহরি আপনার সাথে কথা বলবে। ও আচ্ছা, তা ইন্সপেক্টর মুখর শাহরিয়ার কি বলবেন? সেটা হলো আমরা এস হাসপাতালের বিরুদ্ধে একটা যথার্থ প্রমাণ পেয়েছি, যার মাধ্যমে আমরা একটা অ্যাকশন নিতে পারি। তবে এই হাসপাতালটা আমার আওতাভুক্ত নয়, তাই আমি নিজে কিছু করতে পারছি না। তবে হ্যাঁ, ওই হাসপাতাল যে জেলার আওতাভুক্ত, সেখানে ডিসিকে আমি জানিয়েছি ব্যাপারটা। তিনি বলেছেন তিনি আজকেই খুব তাড়াতাড়ি হাসপাতাল সিল করবেন। হাসপাতাল সিল করবেন মানে ওই হাসপাতালের ওনারাই কি এর সাথে যুক্ত?